SIR 2026 সাপ্লিমেন্টারি তালিকা আন্ডার অ্যাডজুডিকেশন বিচার প্রক্রিয়া এই যে চলছে, এগুলো নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলার আছে এবং আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার আছে। এগুলো দিচ্ছি। তার আগে আমি স্যালিউট জানাতে চাই আপনাদেরকে, আপনাদের সকলকে, এবং সেই সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। কেন? কারণ লাস্ট সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশিত হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। আজকে 4 দিন গত হয়ে গেল। যেদিন লাস্ট সাপ্লিমেন্টারি তালিকা পাবলিশ হয়, আমরা ধরে নিচ্ছি তার পরের দিন থেকেই ট্রাইব্যুনালে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে। খাতায় কলমে সেই ট্রাইব্যুনাল কিন্তু চলছে, রয়েছে। ECI এর যে নোটিফিকেশন ছিল সেই অনুযায়ী। কিন্তু আদতে আপনাদের মধ্যে কতজন সেই ট্রাইব্যুনালের দর্শন পেয়েছেন আমাকে একটু জানাবেন। যারা SDO অফিসে গিয়েছেন, স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করছি, আপনি দেখবেন। SDO অফিসে গিয়েছেন, বলছে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, আপনারা DM অফিসে যান। DM অফিসে বলছে এখানে অত্যন্ত ভিড়, আপনারা SDO অফিসে যান। মানুষ প্রথমে লাইনে দাঁড়িয়েছিল, এখন শুধু লাইনে দাঁড়ানোটাই যথেষ্ট নয়, এখন আপনাকে দৌড়দৌড়ি করতে হচ্ছে। প্রতিযোগিতা, এই অফিস থেকে ওই অফিস, ওই অফিস থেকে এই অফিস, প্রতিযোগিতাটাও করুন। এবং আপনারা কি সুন্দর মুখ বুঝে এগুলো করে চলেছেন, এই জন্যে আপনাকে স্যালিউট, আপনাদের প্রত্যেককে স্যালিউট। নেক্সট স্যালিউট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জিকে। এটা অভিযোগ বরাবর করে আসা হচ্ছে যে যেই শ্রেণীর মানুষের নাম সবচাইতে বেশি ডিলিট হয়েছে, সেই শ্রেণীর মানুষেরা নাকি উনার ভোটার। উনি 2026 ইলেকশনের পুরোদমে প্রচারে নেমে পড়েছেন, এটা উনার কর্তব্যও বটে, কারণ উনি একটা সক্রিয় রাজনীতিবিদ, রাজনীতি করেন। কিন্তু এর মধ্যে এই যে সাপ্লিমেন্টারি তালিকায় ডিলিট হওয়া মানুষরা আবেদন করতে পারছেন না, এটার জন্যে সময় বের করতে পেরেছেন উনি? পারা উচিত ছিল। সময় বের করে এটা নিয়ে আজও অবধি কেন মানুষ ট্রাইব্যুনালে গিয়ে আবেদনগুলো করতে পারছে না, এটা খোঁজ নিয়ে দেখা উচিত। এবং যেখানে যা কিছু করা উচিত আইনি প্রক্রিয়া, সেগুলো করা উচিত ছিল। মানুষ হয়রান তো, মানুষ বলতে ভোটার্স, যারা ভোট দেবে, আপনাকে জেতাবে বা আপনাকে হারাবে, ইলেকশনে যারা অংশগ্রহণ করবে, তারা দিশাহীন। তারা কোথায় ছুটে বেড়াবে, তাদের কাছে কোনো গাইডলাইন নেই, কোনো গাইডলাইন নেই। তারা কি করবে? অতএব আপনাকে স্যালিউট। এবং মিস্টার নরেন্দ্র মোদি, দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ওনাকে স্যালিউট এই কারণে, কারণ গোটা যতগুলো রাজ্য আছে সবগুলোর বর্তমান একটা আমরা দেশের অধীনে থাকি, সেই দেশের প্রধানমন্ত্রী হচ্ছে মিস্টার নরেন্দ্র মোদি। এই মাননীয় প্রধানমন্ত্রী সাহেব দেশের অভিভাবক, বর্তমান মাথা। উনিও এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেন না, কোনো একটা বাক্য ব্যয় নেই। একটা সাংবিধানিক পদে থেকে তারপরে দেশের সংবিধান যে অধিকার মানুষকে দিয়েছে, সেই অধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে মানুষের, সেটা নিয়ে কোনো কথা বলার সময় ওনাদেরও নেই। অতএব ওনাকেও স্যালিউট। এরপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং আরও অনেক দুধে উকিল রয়েছেন, যেনারা অনেক কেস করে থাকেন মানুষের হয়ে, মানুষের পক্ষে। কিন্তু এই যে ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার জন্য যে প্রাথমিক আবেদন প্রক্রিয়া, সেখানে মানুষ পৌঁছে আবেদনটা এখনও করতে পারলো না। কজন আবেদন করেছেন? পারেননি। SDO অফিসে নোটিফাই করা আছে যে ওখানে ডকুমেন্ট জমা দেওয়া যাবে। একটু SDO অফিসে গিয়ে খোঁজ নিলে হয় না যে সেখানে আবেদন জমা হচ্ছে কি না? যদি না হয় তাহলে ডিলে কেন হচ্ছে? তালিকা তো প্রকাশিত হয়ে গিয়েছে এবং দিন তো গণনা তার পরের সেকেন্ড থেকে শুরু হয়ে গিয়েছে। 15 দিন আউট হয়ে যাবে, তারপরে এই মানুষদের কী হবে? তারপরে যদি বলে যে ট্রাইব্যুনালে আপনাদের আবেদন গ্রহণ করা হবে না, যদি এটা বলা হয়, সাধারণ মানুষ কোথায় যাবে?
তাহলে এটা নিয়ে তো কেস হওয়া উচিত ছিল বা প্রতিবাদ হওয়া উচিত ছিল, ওনারাও করছে না। মুখে বড় বড় নেতাদের বড় বড় ভাষণ আমরা অনেকেই শুনছি, কিন্তু ভোট টোটাল মানে আপনি ভোট বয়কট করবেন এটা নয়, টোটাল ইলেকশনটাকে স্থগিত রাখার যে তোড়জোড়, একটা জোরদার আন্দোলন, সেটা তো কারোর মধ্যে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা উল্টোটা দেখতে পাচ্ছি যে ইলেকশনের প্রচারে, ক্যান্ডিডেটের প্রচারে সবাই নেমে পড়েছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি? আমরা ধরেই নিতে পারি যে যারা যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, এরা যাক, বাকিদের নিয়ে আমরা চলি। যেহেতু বাকিরা ভোটাধিকারটা মোস্ট প্রবাবলি প্রয়োগ করতেই পারবে না, তাহলে ওনাদের নিয়ে সময় অপচয় না করে আমরা আমাদের যে ক্যান্ডিডেট তাদের নিয়ে প্রচারে নেমে পড়ি, আসনগুলো জিতি, পরে ওদেরটা নিয়ে আরও দু একটা কথা না হয় বলবো, আর ওদের লড়াই তো ওরা করবেই। তাহলে এনাদেরকেও স্যালিউট, এবং সবচাইতে বেশি স্যালিউট জানাতে ইচ্ছা করে আমার আপনাদেরকে। আপনারা সকলে ঠিক করতেই পারেন না, শাসক তৈরি করেন আপনারা। একটা গণতান্ত্রিক দেশে সরকার গঠনের প্রক্রিয়া আপনাকে দিয়ে শুরু হয়। আপনি কতটা পাওয়ারফুল, আপনার একটা ভোট কতটা পাওয়ারফুল সেটা এখনও জানেন না আপনারা। ভোট বয়কট করব আমরা, এটা করলে হবে না। তাহলে অন্য একটা দল সুবিধা পেয়ে যাবে। ইলেকশনকে স্থগিত রাখার জন্য কে কী করছে এটা দাবি তুলুন। এবং আমি অনেক গ্রামে দেখলাম নোটিশ টাঙিয়ে দিয়েছে যে যতক্ষণ আন্ডার অ্যাডজুডিকেশন সমস্যার সমাধান হবে না, যতক্ষণ বৈধ ভোটার্সরা, এই বৈধ নিয়ে আরেকটা তথ্য আমি দিচ্ছি আপনাদেরকে, যতক্ষণ বৈধ ভোটারদের ভোটদানের ব্যবস্থা করা হবে না, ততদিন এই গ্রামে বা যেখানেই হোক রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক দলের প্রচার নিষিদ্ধ। এটা একটা সাইনবোর্ড লাগিয়েছে, আমি দেখলাম। এগুলো প্রতিবাদ, এগুলো অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা অন্যায়ের শিকার, আমরা ন্যায় চাইতে পারবো না। কে বাধা দেবে আমাদেরকে ন্যায় চাইতে? কেন অন্যায়ের শিকার বলছি? কারণ যারা আন্ডার অ্যাডজুডিকেশন 80%, মোর দেন 80% অফ দেম হয় সেলফ ম্যাপড অথবা তারা লিঙ্কড। 2002 সালের তালিকায় থাকা বাবা মা, দাদু দিদা, ঠাকুরদা ঠাম্মা ইত্যাদির সঙ্গে তারা লিঙ্কড। বাকি 20% ধরে নিলাম কম বেশি, বাকি যারা আছে তারা নন ম্যাপড কিংবা অন্য সমস্যা রয়েছে তাদের। তাহলে তাদের কথা ছেড়ে দিলাম। তাহলে ডিলিশনের পার্সেন্টেজটা ওরকম হওয়া উচিত ছিল। ডিলিশনের পার্সেন্টেজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোনো বুথে 100%। এটা বিশ্বাসযোগ্য? তারপরেও কারো টনক নড়ছে না। তারপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপরে আরও অনেক শান্তি রয়েছেন, উকিল রয়েছেন, ইনারা কী করছেন? ট্রাইব্যুনালে মানুষ যেতে পারছে না, ট্রাইব্যুনালের অস্তিত্বই নেই খাতা কলম ছাড়া। এসডি অফিস থেকে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হবে? মানুষকে হয়রান করার আর কতগুলো প্রক্রিয়া এরা ইনভেন্ট করবে, আর কত? আপনারা জাগুন, প্রশ্ন করতে শিখুন। যে আপনাকে ভোট চাইতে এসছে ওনাকে বুঝিয়ে দিন আপনার ব্যাপারটা, দাবিগুলো তুলতে হবে। এবং দয়া করে যদি কোনো অনেক লয়ার রয়েছেন যেনারা সম্মানীয়, আমার ভিডিও হয়তো বা দেখছেন, যদি মানুষকে হেল্প করতে চান, অনেকে রয়েছে ওনারা হেল্প করছে, ওনাদের সঙ্গে যোগাযোগ আপনারা করুন। আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান আপনারা মহান, তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবেন আমার মেসেজ বক্সে, কিংবা আমাকে বলবেন কমেন্ট করে, আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব, যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি সকলে মিলে। এবার আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। অনেকে প্রশ্ন করছেন ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, এটার মানে কি? ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন মানে আপনাকে বলতে চাচ্ছে যে আপনার বিচার প্রক্রিয়া এখনও চলছে, আপনার বুথের হয়তো অনেকের ডকুমেন্টসগুলো চেক করা হয়েছে, আপনারটা হয়নি জন্য আপনি ব্যক্তিগতভাবে আন্ডার অ্যাডজুডিকেশনে এখনও আছেন। মানে আপনার বুথে এখনও হয়তো অনেকের দেখেছে, অনেকের দেখেনি, যাদের দেখা হয়নি তারা ইন্ডিভিজুয়ালি আন্ডার অ্যাডজুডিকেশনে এখনও আছেন। এই বাক্যটার মানে হচ্ছে এটা। তারপরে অনেকে প্রশ্ন করছেন সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরেও কেন ডিলিট? এই প্রশ্নটা তো করবেন না। কেন? এই প্রশ্নটা করার কোনো মানে হয় না। আপনি যে সমস্ত ডকুমেন্ট দিয়েছেন, কেন? আমি
সংক্ষেপে আপনাকে আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেসটা কী নিয়ে হয়েছিল আপনাদের মনে আছে। 60-61 লক্ষ মানুষের নথি নাকি ইআরওরা আপলোড করেনি। কী কারণে? সেটা নিশ্চয়ই একটা কারণ দিয়েছে যে আপলোড করা পসিবল হয়নি, টাইম লাইন পেরিয়ে গেছে, বা যে কোনো কারণে ওনারা আপলোড করেনি, ডকুমেন্টগুলো আপলোডই করেনি। তো যেহেতু আপলোড করেনি, তাহলে ইনাদের ডেটা তো ওখানে পাওয়া যাবে না, অতএব তড়িঘড়ি ইনাদের আন্ডার অ্যাডজুডিকেশনের আদেশ চলে আসলো। বুঝুন ব্যাপারটা, যারা আন্ডার অ্যাডজুডিকেশন তার মানে তাদের ডকুমেন্ট আপলোড করা হয়নি। ডকুমেন্টগুলো ছিল ফাইলে। কোন ডকুমেন্টগুলো? যেগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ আসার পরে আমরা হিয়ারিংয়ের সময় জমা করেছিলাম, সেই ডকুমেন্টসগুলো ওনারা আপলোডিংয়ের টাইম পায়নি, আপলোডিং করেনি, বা যে কোনো কারণে হোক, কোনো যন্ত্র ষড়যন্ত্র ইত্যাদি যে কোনো মারফতই হোক, সেই ডকুমেন্টগুলো আপলোড হয়নি। আপলোড যদি না হয় তাহলে অফলাইনে সেই ফাইলগুলো ছিল, যেখানে ডকুমেন্টগুলো ছিল। এবার যিনারা বিচার করবেন ওনারা সেই ফাইল খুলে ডকুমেন্টগুলো দেখবেন, দেখার পরে যেভাবে ওনাদের গাইডলাইন আছে সেই অনুযায়ী ওনারা বিচার বিবেচনা করবেন। কিন্তু যদি আগের দিন যে গল্পটা আপনাদেরকে শুনিয়েছিলাম, যদি সেরকম হয়, আমি যদি কোনো একটা জিনিসের বিচার করি, অনলাইনে তো ডকুমেন্ট আপলোড হয়নি, অনেকে এটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছেন এবং বলছেন যে আপনার অফলাইনে ডকুমেন্ট নিয়ে তো কী হয়েছে, আপনি তো অনলাইনে আপলোড করেছিলেন। অনলাইনে করেনি দাদা, অনলাইনে 99.99% মানুষ করেনি। তাহলে যে 0.001% মানুষ করেছে, ওনাদের হয়তো ডকুমেন্টেশন ওখানে আপলোডেড আছে, ওনাদের হয়তো দেখতে পাচ্ছে। বাকিদের যাদেরটা দেখতে পাচ্ছে না তাদের কি করবে? কিসের ভিত্তিতে আপনাকে ডিলিট করবে না? কিসের ভিত্তিতে? এটাও একটা বিশাল প্রশ্নের জায়গা, অনেক বড় প্রশ্নের জায়গা, যে এত সংখ্যক মানুষ ডিলিট হচ্ছেন কেন ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও। যাদের বাড়িতে ডকুমেন্টগুলো আছে এবং যারা ডকুমেন্টগুলো দিয়েছেন এবং সেই ডকুমেন্টগুলো লিস্ট করে নিচে সিল অ্যান্ড সিগনেচার রয়েছে, তাদের ডেকে এনে একটা কেস হওয়া উচিত যে আমার কাছে প্রমাণ রয়েছে, ওখানে যে আধিকারিকরা ডকুমেন্ট জমা নিচ্ছিল তাদের দ্বারা এই অ্যাকনোলেজমেন্ট আমাকে দেওয়া হয়েছে যে আমি যেমন আমার ডকুমেন্টসেও আন্ডার অ্যাডজুডিকেশনের আমি কিন্তু করিয়ে নিয়েছিলাম যে আমি এই ডকুমেন্টসগুলো দিলাম, এখানে সিল দিন, এখানে সই করুন। সে প্রমাণটা আমার কাছে আছে, অনেকেরই আছে। তাহলে এই ডকুমেন্টসগুলো দেওয়ার, এবং এই ডকুমেন্টসগুলো ইসিআই এর দেওয়া গাইডলাইনের মধ্যে পড়ে, 1, 2, 3টে। তারপরেও যদি কেউ ডিলিট হয়ে থাকেন এদের মধ্যে কেউ, তাহলে কেন? এটা প্রশ্ন করা, এবং এটা নিয়ে আমি তো মনে করি কেস হওয়ার জায়গা রয়েছে। ছোট্ট সংক্ষিপ্ত আকারে আরেকজন ভাই আজকে যে যোগাযোগ করেছিল, তাকে যে সাজেশনটা দিয়েছিলাম তার গল্প আমি শোনাচ্ছি। তাকে বলেছিলাম OREর সঙ্গে যোগাযোগ করতে, একটু আপনাদেরকে বুঝে নিতে হবে, যে গিয়ে জিজ্ঞেস করে আসুন, ভুল ছিল, আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, বর্তমানে ডিলিটেড। বললাম গিয়ে যোগাযোগ করো, কি বলছে, ডকুমেন্টে তো তেমন কোনো ভুল নেই, একটা আছে CH এক ডকুমেন্টে, অন্য ডকুমেন্টে আছে CHটা আছে চন্দ্র, পুরোটা আছে। এরকম ভুল তো অসংখ্য মানুষের আছে। বললাম যে গিয়ে শুনে আসো। ওনাকে বলল ORE সাহেব যে এটা নাম তুলে দেওয়া কোনো ব্যাপার নয়, যখন ট্রাইব্যুনালে যাবেন এই নামটা 100% উঠে যাবে, কিন্তু এই ট্রাইব্যুনাল প্রসেস ইলেকশনের আগে আশা করে লাভ নেই। আশা করি বুঝতে পারছেন যে আমি আপনাদের কি বোঝাতে চাইছি, কি বলতে চাইছি। যে উদ্দেশ্য নিয়ে একটা খেলা শুরু হয়, সেই উদ্দেশ্যটা সফল না হওয়া অবধি এর মাঝপথে অন্য কোনো কিছু আশা করে লাভ নেই, যদি না আপনারা নিজের দাবি নিজে আদায় করে নিতে পারেন। এটুকুই ছিল বার্তা। বুঝতে হবে, জানতে হবে এবং খোঁজ রাখতে হবে, তারপরে নিজের দাবি নিয়ে সোচ্চার না হওয়া অবধি আপনি আপনার পাশে লোকজন পাবেন না। আপনি আপনার দাবি নিয়ে সোচ্চার হন, দেখবেন একই দাবি অসংখ্য মানুষের। সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে অনেকগুলো কথা ডিরেক্ট বলা যায় না, গাইডলাইন রয়েছে, সে কারণে
যে কথাগুলো বলতে পারি না সেগুলো আপনারা নিশ্চয়ই বুঝে যান বা বুঝে নেবেন। ধন্যবাদ।